আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিউজ চ্যানেল এবং সংবাদ পত্রিকার হেডলাইনগুলো দেখেন। কি ধরনের হেডলাইন হচ্ছে? পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর বেড়া স্থাপনে বিজিবির বাধা। নওগাঁ সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা, বাধা বিজিবির। আবারও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা বিএসএফ এর। সুনামগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আমরা সংবাদপত্র এবং বিভিন্ন টিভি চ্যানেলের হেডিং বা মেইন নিউজগুলো আমরা এই ধরনের দেখতে পাচ্ছি। তো কি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে? এবং বাংলাদেশের এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে ইন্ডিয়ান নিউজ চ্যানেলই বা কি ধরনের নিউজ প্রকাশ করছে? ইন্ডিয়া কি আসলে আন্তর্জাতিক আইন অমান্য করছে, না বাংলাদেশ আন্তর্জাতিক আইন অমান্য করে বাধা দিচ্ছে? আন্তর্জাতিক আইনে কি আছে? এ নিয়ে ২ দেশের সরকার প্রধানরা কি বলছেন? ইন্ডিয়া কি আসলেই আইন অমান্য করে কাজ করে? কি অপরাধ ইন্ডিয়া এখন পর্যন্ত বর্ডারে করেছে? বিজিবি এবং বিএসএফ এর কি সম্মুখে কোনো যুদ্ধ হয়েছে? যুদ্ধ হলে তার ফলাফল বা কি হয়েছে? এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। প্রিয় দর্শক, যে ধরনের হেডিং দিয়ে আমরা শুরু করছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে এবং বিজিবি সেগুলোতে বাধা দিচ্ছে। তো বিজিবি কি আসলে বেআইনিভাবে বাধা দিচ্ছে, নাকি আইনগতভাবে বাধা দিচ্ছে? বিজিবি আসলে আইনগতভাবেই বাধা দিচ্ছে। এটা আমরা আরো সামনে জানার চেষ্টা করব। কিন্তু এই যে নিউজগুলা আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি বিএসএফ এর বেড়া নির্মাণে বাধা দিচ্ছে, এইগুলা ইন্ডিয়ান নিউজ চ্যানেলে আসলে কিভাবে প্রকাশ করা হচ্ছে? আমরা তো জানি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত যে সংখ্যালঘু নিয়ে উস্কানি চলছিল বা যে ধরনের উত্তেজনা চলছিল, সেইখানে আমরা দেখছি ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো, বিশেষ করে পশ্চিম বাংলার যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা খুব একপাক্ষিক বা একপেশে নিউজ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে যে নিউজগুলো করেছে তারা, তার কোনো ধরনের নীতি নৈতিকতা তারা অবলম্বন করেনি, বা তার ভেরিফিকেশন যে করার প্রয়োজন একটা নিউজ প্রকাশ করলে সেটাও তারা করেনি। তো তারা এই ব্যাপারে কি ধরনের নিউজ করছে সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। দেখেন কয়েকটা নিউজের হেডিং আমরা দেখি, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের। তারা স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশ সীমান্তে উস্কানি দিচ্ছে। বাংলাদেশ কি আসলে সীমান্তে উস্কানি দিচ্ছে? আসলে বাংলাদেশ কিন্তু সীমান্তে উস্কানি দিচ্ছে না। সেটা আমরা আরেকটু পরেই জানতে পারবো। ইন্ডিয়ান টাইমের একটা নিউজ দেখেন, ভারত নিজের জমিতে কাঁটাতারের বেড়া দিলেও বাধা দেয়া হবে, হুমকি বাংলাদেশ সরকারের। তারা স্পষ্টভাবেই বলছে যে ভারত যদি তাদের নিজের জমিতে বেড়া দেয়, সেটাতে বাংলাদেশ সরকার বাধা দিবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি আসলে এটা বলা হয়েছে? কখনোই না। বাংলাদেশ সরকার কিন্তু এরকম ধরনের কথা কখনোই বলেনি। আমরা এই যে নিউজটা তারা বলছে যে বাংলাদেশ সরকার বলছে তাদের জমিতে বেড়া দিলে বাধা দেওয়া হবে, এটা কিন্তু বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল বা বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তাও বলে নাই। আমরা এটা যেখান থেকে এসেছে সেই নিউজটা আমরা দেখি। আ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারত কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না।" তিনি কথাটা কি বলেছেন? সীমান্তের ১৫০ গজের ভিতরে বাংলাদেশ, দুঃখিত, সীমান্তের ১৫০ গজের ভিতরে ভারত কোনোভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। তো ১৫০ গজের ভিতরে কিন্তু ভারতের জমিতে কি নিষেধ করেছেন? তা কিন্তু করেননি। তো এখন কথা হলো এই ১৫০ গজ এটা কি ভারতের জমি কিনা? তো চলুন আমরা এটা একটু জানার চেষ্টা করি যে এটা আসলে ভারতের জমি কিনা, বা এই জমিতে ভারত বেড়া দিতে পারে কিনা। তো এটার জন্য আমাদের একটু আন্তর্জাতিক সীমানা আইনটা জানা প্রয়োজন। তো আন্তর্জাতিক সীমানা আইনে বলছে, যেখানে মূল বর্ডার বা যেখানে বাংলাদেশের জমি শেষ এবং ভারতের জমি শুরু, যেটাকে আমরা বিভিন্ন সীমান্তে বিভিন্ন নামে চিনি, যেমন বাংলাদেশ ভারতের সীমান্তকে বলা হয় রেড ক্লিফ লাইন। এই লাইন থেকে ১৫০ গজ ভিতরে বাংলাদেশের ভিতরে এবং ১৫০ গজ ভারতের ভিতরে, এই যে বাংলাদেশের ভিতর ১৫০ গজ এবং ভারতের ভিতর ১৫০ গজ, এই ৩০০ গজ এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। তো আমাদের ভিতর সাধারণত একটা ধারণা রয়েছে যে নো ম্যানস ল্যান্ড মানে এইখানে কোনো মানুষ যেতে পারবে না। আসলে ব্যাপারটা এরকম নয়। এখানে মানুষ যেতে পারবে, এখানে মানুষের জমি থাকতে পারে। যেমন আমাদের বাংলাদেশ ভারতের এই যে দেশ ভাগ হয়েছে এটা তো ৪৭ সালে হয়েছে। তার আগে তো এরকম ভাগ ছিল না। তো তার আগে তো এভাবে জমি একজনের পাশে আরেকজনেরই জমি ছিল। হয়তো কোনো এক রাতে জানতে পেরেছে যে আমি বাংলাদেশে রয়েছি আর আমার ভাই এখন ইন্ডিয়াতে চলে গেছে। শুধুমাত্র জমিটা একটু এপার আর ওপারের কারণে, বা আমার জমির পরে আমার ভাইয়ের জমির কারণে এই ভাগ হয়ে গেছে। তো এইভাবে কি আসলে মানুষকে ভাগ করা যায়? আসলে তো মানুষকে ভাগ করা যায় না। কিন্তু দুনিয়ার নিয়ম বা আমাদের রাজনৈতিক দুরবস্থা এর কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই কারণে এই যে সীমানার বাইরে অর্থাৎ মূল সীমানার যে জমি রয়েছে এই জমিগুলোতে কোনো মানুষ যেতে পারবে না এরকম না। ওই যার জমি সেই কৃষক সেখানে যেতে পারবে, সেখানে চাষাবাদ করতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু রাষ্ট্রায়ত্ত কোনো বাহিনী সেখানে যেতে পারবে না। তাদের কোনো স্থাপনা
সেই ১৫০ গজের ভিতরে স্থাপন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের ১৫০ গজের ভিতরে বাংলাদেশ কোনো ধরনের স্থাপনা তৈরি করতে পারবে না। একইভাবে ভারতের ১৫০ গজের ভিতরে ভারতও কোনো ধরনের স্থাপনা তৈরি করতে পারবে না। তো এই নিয়মটা কেন করা হয়েছে? আসলে এই নিয়মটা করা হয়েছে এই কারণে যে বাংলাদেশের যে ১৫০ গজ, এইখানে মনে করেন বাংলাদেশের একজন কৃষক কাজ করছে এবং তার ১৫০ গজের মাথায় যেখানে ইন্ডিয়ার মূল সীমানা, সেইখানে ইন্ডিয়ার বিএসএফ গোলা-বারুদ, বন্দুক এগুলো নিয়ে ঘোরাঘুরি করছে। তাহলে কি কৃষক কাজ করতে পারবে স্বাচ্ছন্দ্যে? সে তো ভয় পাবে। সে তো ঠিক স্বচ্ছন্দে কাজ করতে পারবে না। আবার বিএসএফ যদি বলে যে এই বাংলাদেশের নাগরিক তার এই জমি ক্রস করে ইন্ডিয়ার ভিতর ঢোকার চেষ্টা করছে, তাইতে আমরা গুলি করে তাকে মেরে ফেলছি। তো এরকম ভুলভাল কথা বলেও তো তারা হত্যা করতে পারে। তো এইসব নিরসনের কারণেই মূলত এই ১৫০ গজের সীমানা নির্ধারণ করা হয়েছে যে বাংলাদেশের ভিতরে ১৫০ গজ, ইন্ডিয়ার ভিতর ১৫০ গজ, এখানে কৃষকরা কাজ করতে পারবে। কোন ধরনের সীমান্ত রক্ষাকারী বাহিনীরা এখানে যেতে পারবে না। তো বাংলাদেশ ভারত তো এই বর্ডারে বাংলাদেশ যদিও সীমান্তে কাঁটাতারে বেড়া দেয় নাই, ভারত দিয়েছে। কিন্তু উন্নত দেশে বা সভ্য দেশে শুধু সীমানার চিহ্ন থাকে, যে এখানে একটা সীমানা আছে সেরকম চিহ্ন থাকে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আমরা দেখতে পাই সেখানে কোনো কাঁটাতারে বেড়া থাকে না। কারণ কাঁটাতারে বেড়া দিয়ে আপনি আপনার ভাইয়ে সম্পর্কটাকে দূর করতে পারবেন? এটা তো সম্ভব না, তাই না? আমার একটা পরম আত্মীয়, আমার ভাই হয়তো ইন্ডিয়ায় পড়ে গেছে। আগে আমরা একসাথেই ছিলাম। দেশভাগের কারণে ইন্ডিয়ায় চলে গেছে। তাই বলতে আমি এখন আমার ভাইয়ের কাছে যেতে পারবো না? তো এইসব সভ্য সমাজে হয় না। আমাদের মতো এরকম পশ্চাতের দেশে হয়। তো আমরা নো ম্যানস ল্যান্ড এর ব্যাপারটা বুঝলাম যে ১৫০ গজের ভিতরে বাংলাদেশও কিছু নির্মাণ করতে পারবে না, ভারতও কিছু নির্মাণ করতে পারবে না। তাহলে আমরা সাম্প্রতিক সময়ে যে হেডলাইন গুলো দেখলাম যে ভারতের বিএসএফ বেড়া নির্মাণ করছে, বিজিবি বাধা দিচ্ছে। এইগুলা ভারত ১৫০ গজের ভিতরে করার চেষ্টা করছে। প্রায় ১২০ থেকে ১৩০ গজের ভিতরে তারা এই ধরনের বেড়া নির্মাণের চেষ্টা করছে। তো সেখানে বিজিবি স্বাভাবিকভাবে বাধা দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো নিয়ম হওয়ার কথা ছিল। কারণ এটা তো বাংলাদেশের অধিকার, যেটা আইনে রয়েছে তারা সেটা ভঙ্গ করছে, সেখানে বিজিবি বাধা দিচ্ছে। বিজিবি এমন কোথাও বাধা দিচ্ছে না যেখানে বাধা দেওয়া উচিত নয়। তো পূর্বে কি হয়েছিল? আসলে পূর্বে সরকারের নতজানু নীতির কারণে এইসব জায়গায় ইন্ডিয়া অবাধে কাজ করে গেছে, অবাধে বেড়া দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ তেমনভাবে জানানো হয়নি। যার কারণে ইন্ডিয়া এখন এই প্রতিবাদ দেখে খুব একটা হাম্পি-থাম্পি করছে, বিভিন্ন রকমের রিঅ্যাকশন দেখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের অধিকার। তো এই ১৫০ গজের যে সীমানা, এটাও আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা হলো, এখানে কোনো সরকারি স্থাপনা নির্মাণ করা যাবে না। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন যে সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে ভারত, যেগুলো তাদের করা উচিত হয়নি। তাহলে এখানে তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে ১০ থেকে ২৩ সাল পর্যন্ত এখানে অনেক কিছু অনৈতিক কাজ ভারত করেছে যেটা তাদের করা উচিত হয়নি, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের যে সরকার ছিল পূর্বে তাদের নতজানুর কারণেই হয়েছে। আমরা যদি আরো একটু দেখি, দেখেন ভারত বাংলাদেশের ভিতর প্রায় ৪,১৫৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। তার ভিতরে ৩,২৭১ কিলোমিটার সীমান্ত ভারত কাঁটাতারের বেড়া অলরেডি নির্মাণ করে ফেলেছে। অর্থাৎ এই ৩,২৭১ কিলোমিটারের বেড়া নির্মাণ শেষ। আচ্ছা, বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্ত তারা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা এখন যেমন দেখতে পাচ্ছি এই যে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে, এগুলো যেমন তারা আইন লঙ্ঘন করে করছে, পূর্বের যে ৩,২৭১ মিটার সীমানা নির্ধারণ করছে সেটাতেও তারা আইন অনেক ক্ষেত্রেই লঙ্ঘন করেছে। কিন্তু বাংলাদেশ সরকার কোনো প্রতিবাদ জানায়নি দেখেই এ ধরনের হয়েছে। তো এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন যে তিনি ভারতের হাই কমিশনারকে ডেকে কথা বলেছেন যে তারা এই ধরনের বেআইনি কাজ করছে, এটা তাদেরকে জানানো হয়েছে। তো ভারত কি শুধুমাত্র এই বেড়া নির্মাণ করেই সীমানার আইন বা আন্তর্জাতিক সীমান্ত আইন এগুলো অমান্য করে? আসলে তারা শুধুমাত্র এই ধরনের কাজ করে না, আরো নানা রকম অপরাধ করে। যেমন তারা এই যে সীমান্তে বেড়া নির্মাণ করছে, এর যদি আমরা আরো কিছু নিউজ চ্যানেলের বা সংবাদ পত্রিকার হেডিং দেখি তাহলে বুঝতে পারবো। যেমন দেখেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারে বেড়া দিল বিএসএফ। এখানে কিন্তু বলছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। আবার দেখেন, শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারে বেড়া নির্মাণে বিজিবির বাধা, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। তো এই সংবাদপত্রগুলো কিন্তু তাদের সংবাদে প্রকাশ করছে এবং বলছে যে ভারত সীমান্ত যে আইন আছে, আন্তর্জাতিক যে আইন আছে, এই আইনটা লঙ্ঘন করছে, সুস্পষ্টভাবে ভারত লঙ্ঘন করছে। এছাড়া তারা আরো লঙ্ঘন করে। কিভাবে? তারা বর্ডার কিলিং করে, যেটা কোনো ধরনের আইনের ভিতরে পড়ে না এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই বর্ডার কিলিংটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। অর্থাৎ আমরা বাংলাদেশ ভারত সীমান্তে দেখতে পাই প্রায় প্রতি বছর
মানে ৩০ জনের বেশি মানুষ সীমান্তে মারা যায়। তো এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতেও আলোচনা হয় বা আন্তর্জাতিক মিডিয়াতেও শিরোনাম হয়। যেমন দেখেন আমরা দ্য ডিপ্লোম্যাট শিরোনামে দেখতে পাচ্ছি দ্য ডেডলি বর্ডার বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। ডিপ্লোম্যাট কিন্তু একটা এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক পত্রিকা। তো তারা পর্যন্ত এটাতে নিউজ করছে। তার মানে এই ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মর্মান্তিক বুঝতে পারছেন। যেহেতু একটা আন্তর্জাতিক নিউজ পেপারে সেটা গিয়েছে। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাই যে রিসার্চ গেট নামে যে প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন রিসার্চ পেপার প্রকাশ করে, সেখানে কয়েকটা রিসার্চ রয়েছে। তার ভিতরে একটা হলো বাংলাদেশ ভিকটিমস অফ বর্ডার কিলিংস ২০০০ থেকে ২০২০ সাল। তো তারা এখানে একটা গ্রাফ দেখেছে, একটা ডায়াগ্রাম দেখেছে যে কিভাবে প্রত্যেক বছর সীমান্ত কিলিং বাড়তেছে, কোনো সময় কমতেছে, কিন্তু কমলেও তার পরের বছর আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই ধরনের তারা একটা গ্রাফ দেখিয়েছে। তো এইটাও কিন্তু ইন্ডিয়া এই ধরনের অপরাধ সংগঠিত করে থাকে। এছাড়া আমাদের বাংলাদেশের পত্রিকা প্রথম আলোতেও বেশ কিছু নিউজ হয়েছে। তার কয়েকটা যদি আমরা দেখি, দেখেন শুধুমাত্র বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মারে বিএসএফ। এই নিউজের ভিতরে আমরা দেখতে পাই যে তারা দেখাচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত ৬০৭ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। তো দেখেন সংখ্যাটা অনেক বেশি। ২০০৯ থেকে ২০২৪ অর্থাৎ প্রায় ১১ বছরে, দুঃখিত, প্রায় ১৫ বছরে ৬০৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে এই সীমান্তে। এছাড়া অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার মতে ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফ সদস্যদের হাতে অন্তত ৫৮২ বাংলাদেশি নিহত ও ৬৬১ জন আহত হয়েছেন মানে তাদেরকে আঘাত করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু বিএসএফ বরাবরই করে আসছে। তো এইসব ঘটনাতে কি বিজিবি কিছু বলে না ভয়ে? বা ইন্ডিয়ান বিএসএফ অনেক শক্তিশালী তার জন্য বিজিবি কিছু বলে না? আসলে এমনটা নয়। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত। এতদিন যে বিজিবি প্রতিবাদ জানায়নি, এটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। এতদিনে সরকার ভারতের প্রতি নজরদানু ছিল, যার কারণে বিজিবি কোনো ধরনের প্রতিবাদ জানায়নি। কিন্তু বর্তমানে কিন্তু তার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি একদম পাল্টে গেছে। বিজিবি এখন প্রতিবাদ জানাচ্ছে। কারণ কি? রাজনৈতিক পরিস্থিতি ভিন্নতার কারণে। তো বিজিবি এবং বিএসএফ এর কি কোনো যুদ্ধ হয়েছে? হ্যাঁ, বিজিবি এবং বিএসএফ এর ভিতর বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। তার ভিতরে বেশ কয়েকটা যুদ্ধ আমরা খুব বেশি জানি, যেগুলা অনেক বেশি আলোচিত। যেমন ২০০১ সালে ১৮ এপ্রিল বাংলাদেশের পাদুয়াতে একটা যুদ্ধ হয়। মূলত বড়ইবাড়ি সীমান্ত থেকে এই যুদ্ধের সূচনা হয় এবং পাদুয়াতে যেয়ে তার সমাপ্তি ঘটে। তো এইখানে দেখা যায় যে বিএসএফ তাদের কিছু সেনা নিয়ে একদম ভোর নাগাদ অর্থাৎ রাতের শেষ প্রহরে বাংলাদেশে বিজিবির ক্যাম্পে এসে আঘাত হানতে চায়। তখন বাংলাদেশের একজন কৃষকের কাছে ক্যাম্পের ঠিকানা জানতে চায় এবং ওই যে লোক যার কাছে ঠিকানা জানতে চাওয়া হয়েছিল, তিনি বুদ্ধি করে ভুল ঠিকানা দেখিয়ে দেয় বিএসএফকে এবং বিজিবিকে এসে তিনি সতর্ক করেন। এইভাবে পরবর্তীতে গোলাগুলি এবং যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেখা যায় বিএসএফ প্রায় ১৬ থেকে ১৮ জনের লাশ বাংলাদেশ থেকে নিতে পারে নাই। পরবর্তীতে তাদেরকে এই লাশ হস্তান্তর করা হয় এবং বাংলাদেশে বিডিবির ২ জন মারা যান। তো বিএসএফ এর কিন্তু ১৬ জন সদস্য মারা গিয়েছেন। এটা অফিসিয়ালি যেটা তাদেরকে লাশ ফেরত দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে। কিন্তু ওই অঞ্চলে অর্থাৎ ওই সীমান্ত অঞ্চলের সাধারণ লোকজন বলেন যে প্রায় ১৭০ জন বিএসএফ নিহত হয়েছে। এটা কিন্তু ওইখানের স্থানীয় লোকজন বলছেন। এটা কিন্তু বিএসএফ স্বীকার করেনি। আবার ওই সময় তৎকালীন যে বিজিবির মহাপরিচালক ছিলেন, তিনি বেশ কয়েকটা সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে অন্ততপক্ষে বিএসএফ এর ৪০০ লোক মারা গিয়েছে। এটা তাদের সীমান্তের ভিতরে, ভারত সীমান্তের ভিতরে, এবং বাংলাদেশের ভিতরে ১৬ জনের লাশ তারা নিয়ে যেতে পারে নাই। বাকি কিছু লাশ তারা নিয়ে যেতে পেরেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা বিজিবির সাথে সাধারণ জনগণেরও একটা বিশেষ ভূমিকা ছিল। তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। তারা সহযোগিতা করেছে। এরপর আমরা আরো বেশ কিছু জায়গায় দেখতে পাই যে বিজিবিকে সাধারণ জনগণ কিভাবে সহযোগিতা করছে। যেমন সাম্প্রতিক সময়ে আমরা একটা ছবি ভাইরাল হতে দেখেছি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সীমান্তে যে একজন কৃষক কাস্তে হাতে দাঁড়িয়ে আছে বিজিবির পাশে। তো এইভাবে কিন্তু পূর্বেও জনগণরা বিজিবিকে সহযোগিতা করেছে। তো এছাড়া আরো যুদ্ধ হয় ভারত বাংলাদেশের অর্থাৎ বিজিবি বিএসএফ এর। যেমন আখাউড়া ২০০৫ সালে একটা যুদ্ধ হয়। আখাউড়া ২০০৫ সালের ১৬ই এপ্রিল আখাউড়া উপজেলায় মূলত ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ২০-২৫ জন সশস্ত্র সদস্য এবং ৬০-৭০ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমানার ৩০০ গজ ভেতরের হরিপুর গ্রামে প্রবেশ করে তারা লুটপাট করতে থাকে এবং গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি করে। তখন উপস্থিত বিডিআর সদস্যদের সাথে গ্রামবাসী এবং বিএসএফ এর সম্মুখ সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধে বিএসএফ এর কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া কনস্টেবল কে সুন্দর রা গুলিবিদ্ধ হয়। শেষে বিএসএফ কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয়। এখানেও কিন্তু ভারত পলায়ন করে।
তো এই যে যুদ্ধ এইগুলোতে বিজিবি কিন্তু বীরত্বের পরিচয় দিয়েছে এবং ভারত সেইখানে নতজানুই হয়েছে। এছাড়া আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার নদী উদ্ধার করল বিজিবি। এই ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বিজিবি কিন্তু কোনোভাবেই দুর্বল নয়। তারা চাইলে প্রতিরোধ করতে পারে। শুধুমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই তারা এটা করতে পারে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভারত কিভাবে বর্ডারে বাংলাদেশের উপর নির্যাতন চালায় বা বাংলাদেশকে তারা নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। তো এই ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।